দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি এই চ্যাপ্টারের প্রথম টপিক, যেটা কি বলছে যে ভৌত রাশি কী। ডেফিনেশনটা খুব সহজ, বলছে পরিমাপযোগ্য যে কোনো জিনিসকে আমরা ভৌত রাশি বলতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি মাস মানে হচ্ছে কি ভরকে আমরা কীভাবে মাপি? গ্রাম আর কেজিতে, তাই তো? তাহলে এটা ভৌত রাশি। টাইমকে আমরা মেজার করতে পারি কিসের রেসপেক্টে? ঘন্টার সময়। টাইমকে আমরা কিসের রেসপেক্টে করতে পারি? ঘন্টা, সময়, এই রেসপেক্টে করি। তাহলে এগুলো, এই ধরনের জিনিসপত্র যেগুলোকে আমরা মাপতে পারি, বাংলা কথা, সেটাকে আমরা কি বলবো? ভৌত রাশি। এই ভৌত রাশিটা আবার দু ধরনের হয়। ভৌত রাশিটা আবার দু ধরনের হয়। কী কী বলে রাখার বিষয় হচ্ছে, একটাকে বলবো স্কেলার আর একটাকে বলবো ভেক্টর। এবার স্কেলার আর ভেক্টরটা কি, ব্যাপারটা কি বলছে? যে সকল ভৌত রাশি যাদেরকে কেবলমাত্র আমরা পরিমাপ করতে পারি, কিন্তু কোনো অভিমুখ, দেখবে অনেক বই লেখা থাকবে অভিমুখ, আবার অনেক বই লেখা থাকবে দিক, মানে ডিরেকশন, দিতে পারি না, তাদেরকে আমরা কি বলি? স্কেলার রাশি। আর যাদের ক্ষেত্রে, আচ্ছা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো সময়কে আমরা কি দিয়ে রেকর্ড করি? সেকেন্ড। এবং সময় একটা স্কেলার রাশি। আমরা বলি কটা বেজেছে, ধরো বললাম 8টা বেজেছে। এবার আমি কি বলি? পূর্ব দিকে 8টা বেজেছে, দক্ষিণ দিকে, এরকম তো আমরা ডিকোড করি না। তার মানে যেই ভৌত রাশির ক্ষেত্রে আমরা দিককে ডিকোড করতে পারছি না, সেই ধরনের ভৌত রাশিকে আমরা কি বলবো? স্কেলার রাশি। কিন্তু দেখো 8, এটা তো একটা নাম্বার, এটা তো পরিমাপ করতে পারছি, ক্যালকুলেট বলতে পারছি যে কত টাইম হয়েছে। এই ধরনের ভৌত রাশিকে আমরা কি বলবো? স্কেলার। ভেক্টর রাশি কি? এটা হচ্ছে এমন রাশি, যে রাশিটার, যেই ভৌত রাশির কি আছে? মান আছে, তার সাথে কি আছে? অভিমুখ আছে। মান আছে, তার সাথে কি আছে? অভিমুখ আছে। যেমন উদাহরণ দিই, ধরো বললাম গতিবেগ। ধরো আমি বললাম যে সোদপুর থেকে শিয়ালদা গামী ট্রেনটার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার। মানে ট্রেনটার গতিবেগ বলছে ঘন্টায় 18 কিলোমিটার/আওয়ার। দেখো, এটা আমরা 18কে কি একটা মান, তাহলে মান আমরা পেয়েছি, বলেছিলাম মান পাবো। আমরা একটা অভিমুখ দেখো, বলছি সোদপুর থেকে শিয়ালদা, আমি ডিরেকশন বলে দিচ্ছি, সোদপুর থেকে শিয়ালদা। তাহলে এটা কি? একটা অভিমুখ বা ডিরেকশন। তাহলে এটাকে আমরা কি বলবো? ভেক্টর রাশির মধ্যে পড়বে। বলতে পারলাম। আর এই ধরনের জিনিসগুলো আমরা স্কেলার রাশি করবো। এবার দেখো, যে প্রশ্নটা বলছে স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, প্রধান পার্থক্য যেটা বললাম, এর ডিরেকশন নেই কিন্তু মান আছে। এর ডিরেকশনও আছে, ভ্যালুও আছে। একে আমরা বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করতে পারি। একে আমরা বীজগাণিতিক নিয়মে এই যে করতে পারি না, এটাকে আমরা কি করি? যোগ বিয়োগ ত্রিভুজ ও সামান্তরিকের সূত্র অনুযায়ী হয়। এবার প্রশ্ন আসবে, এটা আবার কি? এটা তো আমরা বুঝতে পারছি না। বীজগাণিতিক তো ছোটবেলা দিয়ে পড়ে আসি, 2 + 5 7। ত্রিভুজ আর সামান্তরিকের সূত্র কি? এটা যখন তোমরা ক্লাস 11-12 যদি কেউ সায়েন্স নাও, তখন বুঝতে পারবে। দেখবে একটা ত্রিভুজ আঁকবে, ভেক্টরের একটা চ্যাপ্টার পড়বে, সেখানে বলবে ত্রিভুজের সূত্র। হ্যাঁ, এরকমভাবে ডিকোড করা হয় একটা ট্রাইঙ্গেল। এই ট্রাইঙ্গেলটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আর এটা যদি সি ভেক্টর হয়, তাহলে কি হয়? সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এরকম টাইপের হয়। এই সমস্ত জিনিসপত্র আমরা ক্লাস 11-12 পড়বো। এখন আমার জানার দরকার নেই এইসব জিনিসপত্র, আউট অফ সিলেবাস টপিক। জাস্ট মনে রাখবে যে ভেক্টর রাশিকে আমরা যোগ বিয়োগ ত্রিভুজ আর সামান্তরিকের রুলস অনুযায়ী করতে পারি। ত্রিভুজের একটা রুলস দেখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এই রুলসটা আর কিছুই নয়। এই রুলসটা হচ্ছে তোমার কি বলবো, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র পড়েছিলাম। এটা অতিভুজ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অনেকটা সেরকম। দেখো, এটা অতিভুজ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, তার সামেশনের ইকুয়াল হচ্ছে। এবার যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ভৌত রাশির একক। মানুষের হঠাৎ মনে হলো একক দরকার। এককটা কেন দরকার আমি একটু পরে বলছি। বলছে কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে প্রমাণ মানে স্ট্যান্ডার্ড, মানে সব জায়গায় সেম। মানে তোমার দপ্তরে যা হবে, এটা সল্ট লেকেও তাই হবে। যেমন উদাহরণ দাও, ধরো তুমি আটা কিনতে গেলে, বললে 5 কেজি আটা দাও। এবার তুমি গিয়ে, ধরো গিয়ে বললে, কোথাও গিয়ে বললে যে হ্যাঁ আমাকে ধরো এরকম বললাম, যে আমি বললাম যে ধরো সোদপুরে কেউ বলছে যে আমাকে 5 কেজি আটা দাও, কেজি। আবার কেউ আগরপাড়াতে গিয়ে বলছে আমাকে 5 জিকে আটা দাও। তো দুটো আলাদা হবে না ব্যাপারটা। মানে এটা স্ট্যান্ডার্ড হতে হবে, মানে মানে ভারতবর্ষের তথা কোনো একটা পার্টিকুলার জায়গায় এটা সব জায়গায় ফিক্সড হতে হবে, মানে কেজিটা কেজি যেন থাকে। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড হতে হবে, এবং এই রাশিটাকে সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করতে এটাকে হেল্প করা হয়। কেজি, সেকেন্ড, এগুলো হচ্ছে মাল্টিপল ভৌত রাশির একক। এবার কোশ্চেন হচ্ছে এককটার কি দরকার হলো, মানুষের কি মনে হলো যে এককটা দরকার? একটা বেসিক জিনিস ভাবো। তুমি ধরো আজকে একটা দোকানে গেছো, দোকানে গিয়ে বললে কাকু আমাকে 500 চাল দাও। তো ডেফিনেটলি লোকটা তোমাকে 500 গ্রাম চাল দেবে। কেন? কারণ লোকটাও জানে যে আমার কাছে, নিজের কাছে 500 কেজি চাল নেই বা 500 টন চাল নেই, তাহলে লোকটা তোমার 500 গ্রাম চাল দেবে। হয়তো তুমি লোকটাকে বোঝাতে চেয়েছিলে 500 টন চাল দিতে, কিন্তু দেখো তুমি টনটা বলে দাওনি বলে লোকটা দেখো তোমার 500 গ্রাম দিয়ে দিয়েছে। তার মানে যদি একটা ফিক্স যদি তুমি না বলো, লোকটা তো বুঝতে পারছে না, কনফিউজ হয়ে গেছে। তেল দিতে গিয়ে বলছে কাকু আমাকে তেল দাও, সর্ষের তেল 1। কে বুঝবে ভাই কি বলছে? 1 লিটার না এক, মানে কি বলবো, মানে বোঝা যাচ্ছে না। তাই জন্য এককের একটা মারাত্মক লেভেলের প্রয়োজনীয়তা, দেখবে সেটা এই জায়গাটা এখান থেকে এতটা বলছে।
এবার প্রশ্ন হচ্ছে, একক তো নয় হলো, একক কি যেমন তেমনভাবে করা যাবে? উত্তর হচ্ছে না। কোনো ভৌত রাশি পরিমাপের জন্য যে এককে পছন্দ করা হয় তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। কি? ফার্স্ট বৈশিষ্ট্য, এককটি সুস্পষ্ট ও নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। ফর এক্সাম্পল, ধরো তুমি ভরের একক কেজি ইউজ করো, তুমি আবার যদি আয়তনের একক যদি কেজি বলো, আমাকে এত কেজি তেল দাও, মানে আয়তনের একক তো আমরা লিটার ইউজ করি, তো এটা তো ডিস্টিংগুইশ হয় না, আলাদা হয় না, সেটাই বলছে। যে রাশির পরিমাপ করা হচ্ছে তার তুলনায় একটি খুব ছোট বা খুব বড় হওয়া প্রয়োজন। ধরো আমি গ্রাম ইউজ করছি, নোটিস করবি, ধরো আমি বলছি 1 কেজি, 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে হবে, সেই টপিকটাকে এখানে রেকর্ড করছে। তারপরে বলছে, স্থান ও কালের সঙ্গে এককের কোনো পরিবর্তন হওয়া উচিত নয়। স্থান ও কালের সঙ্গে এককের কোনো পরিবর্তন হওয়া উচিত নয় মানে, যেটা আমি বললাম, পানিহাটিতে তুই একক ইউজ করছি গ্রাম, আবার তুই সল্ট লেকে গিয়ে অন্য একক ইউজ করছি, এরকম হবে না, মানে এককটা ফিক্সডই থাকতে হবে। সেকেন্ড টপিক বলছে, এককের প্রতীকী লেখার কয়েকটি আন্তর্জাতিক নিয়ম, কিছু রুলস আছে, মানে যেমন তেমনভাবে আমরা এককে লিখতে পারবো না। প্রথম রুলসটা দেখো কি বলছে, প্রতীকের মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না। ফলে দেখো, ধরো কিলোমিটার কে এম লিখেছে, দেখো কে আর এম পাশাপাশি লিখেছে, এরকম দেখো ডট দেয়নি, কে ডট এম, এটা কিন্তু দেওয়া যাবে না, এটা হচ্ছে ইলিগাল, এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে রুলস বহির্ভূত কাজ। সেকেন্ড বলছে, বহুবচন এককের প্রতীক বদলায় না, অর্থাৎ বহুবচন বোঝাতে এস অথবা ইএস যোগ করা যাবে না। ফর এক্সাম্পল, তুমি ধরো ভাবলে, মানে ব্যাপারটা কেমন বলছে, সিঙ্গুলার প্লুরাল আমরা ইংলিশে পড়েছি, প্লুরালের এস বা ইএস যুক্ত হতো, তাই তো? এবার ধরো বলছে 1 কেজি, এটা একটা এক, মানে একটা সিঙ্গুলারকে ডিকোড করছে 1 কেজি। এবার কারো ধরো মনে হয়েছে 3 কেজি, সেটাকে লিখলো 3 কেজি এস প্লুরাল হিসেবে, এটা রুলসের বহির্ভূত, সেখানেও 3 কেজি লিখতে হবে, বুঝতে পারলাম? এস বাই এস যুক্ত করা যাবে না। পরেরটা দেখো, বিজ্ঞানীদের নাম অনুসারে পাওয়া এককগুলিকে প্রতীকের প্রথম অক্ষরটি হবে বড়, কিংবা যদি এককটি পুরো কথায় লেখা হয় তবে পুরোটা ছোট অক্ষরে লিখতে হবে, তবে প্রতীকটি শুধু ছোট হরফে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, নিউটন। এবার এবার কিছু কিছু বিজ্ঞানী আছে না, পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটির উপরে কাজ করে অনেক কিছু বের করেছে, যেমন নিউটন। এর মাথায় আপেল পড়েছিল, এর মাথায় ডাব পড়লে ভালো হতো না, অনেকের কোশ্চেন। এর মাথায় আপেল পড়েছিল, নিউটন ল অফ দ্য গ্র্যাভিটেশন বানিয়েছিল। তো নিউটন বলছে, আমি যেহেতু বানিয়েছি, তাই আমার নামে আমার ইউনিট করতে হবে, তাই ফোর্সের এসআই ইউনিট বা বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন, ছোটবেলা দিয়ে পড়ে আসছি। অ্যাম্পিয়ার, কেলভিন, এগুলো প্রত্যেকটা সাইন্টিস্টের নাম। নোটিস করে দেখো, এগুলো ক্যাপিটাল এন দিয়ে লেখা, কেন? এটা রুলস, আন্তর্জাতিক নিয়ম, রুলস বহির্ভূত কাজ করা যাবে না। পরেরটা দেখো, এককের প্রতীকগুলি ছাপাতে হবে সোজা হরফে, বাঁকানো হরফে নয়। দেখো মিটারকে দেখো সিধা লিখেছে। মিটার যদি ওই রিকেট রোগের মতো যদি বেঁকে যায়, তাহলে কিন্তু মিটারকে গ্রহণযোগ্য করা হবে না, পুরো সিধাভাবে লিখতে হবে, এটা রুলস। তারপরে রুলসটা কি বলছে, দুটি এককের প্রতীক গুণ বোঝাতে দুটি এককের মাঝে একটা ছোট্ট ডট ব্যবহার করা। যেমন ধরো অনেক ইউনিট হয় নিউটন ইন্টু মিটার, তাহলে নিউটন ইন্টু মিটারকে দেখো কিভাবে লেখা হচ্ছে, এইভাবে লেখা হচ্ছে, অথবা একটা ডট দিয়ে রেকর্ড করা হচ্ছে, অথবা একটা দাগ দিয়ে রেকর্ড করা হচ্ছে, যে কোনো একটা পদ্ধতিতে লিখলেই হবে। পরেরটা কি বলছে, একাধিক এককের প্রতীক দিয়ে ভাগ বোঝাতে স্ল্যাশ ইউজ করা হয়, স্ল্যাশ, যেমন জুল পার মিটার স্কোয়ার। হ্যাঁ, জুল। এবার সূচক, আমরা একটা ছোটবেলায় বলতে ক্লাস 9 একটা চ্যাপ্টার পড়বো সূচক। সূচক আমাকে বলবে, ধরো আমি লিখলাম জুল পার, ভাগ বোঝাতে বলছে ভাগ, এটা ভাগকে বোঝাতে রেকর্ড করা হয় জুল পার মিটার। এবার জুল পার মিটার মানে সিম্পল ব্যাপারটা এরকম, এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জুল ইন্টু মিটার টু দি পাওয়ার ইনভার্স 1, এখানে 1, এটা হচ্ছে সূচকের প্রপার্টি, মনে আছে? এটা দেখো বলছে কি, তাপমাত্রার কেলভিন এককে প্রতীক ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না। তাপমাত্রাকে কেলভিন, আমরা একটু ডিগ্রি দিয়ে অভ্যস্ত তাপমাত্রাকে, তো আমরা তখন লিখি না 300 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডের আগে দেখো একটা ডিগ্রি দিয়ে রেকর্ড করি। বাট বলছে কেলভিন, যেহেতু এই সাইন্টিস্টের নামে বলেছে ক্যাপিটাল দিয়ে লিখতে হবে, তাই এর আগে কোনো ডিগ্রি ফিগ্রি যাবে না, সেই রুলসটাকেই এইখানে বলছে, বুঝতে পারলাম? এবার হচ্ছে কিছু কিছু ভৌত রাশি থাকে যার কোনো এককই নেই, আজব ব্যাপার। এবার তুমি একটা লজিক্যাল কথা বলো, কোনো জিনিসের কখন একক থাকবে না? যখন সেই জিনিসটার একক আর সেই জিনিসটার একক, ধরো আমি লিখলাম 10 নিউটন, আর এখানে লিখলাম 20 নিউটন, দেখো নিউটন নিউটন কেটে যাচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে এর ভ্যালু আসছে হাফ। যখন দুটো জিনিসের একক সেম হয়ে যাবে, মানে কেটে যাবে অঙ্কের নিয়ম অনুযায়ী, তখন একক থাকবে না, সেটাকে আমরা একক বিহীন রাশি বলবো। তাহলে বলছি, যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশি অনুপাতে লেখা বা প্রকাশ করা যায়, তাদেরকে আমরা একক বিহীন ভৌত রাশি বলি। যেমন মৌলের পারমাণবিক ভর। দেখো মৌলের পারমাণবিক ভরটাকে আমি খাতায় কলমে লিখে দেখাই, ব্যাপারটা কেমন। মৌলের পারমাণবিক ভর ইকুয়াল টু কি হচ্ছে, দাগ দিয়ে, মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণু ভর ডিভাইড একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। নোটিস করো, এটা কি আছে, ভর, এটাও ভর, তাহলে ভরের একক নিশ্চয়ই কেজি ফেজি কিছু একটা হবে, বা গ্রামে কিছু হবে। কেজি ফেজি কেটে গেলে এর কোনো আর ইউনিট থাকবে? তাহলে এটা কি হয়ে গেল, একটা মৌলের পারমাণবিক ভর একটা ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি বা একক বিহীন ভৌত রাশি। দেখবে এখানে বলবে যে এখানে পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত হওয়ায় এর কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র হয়ে যাচ্ছে। অন্যরূপে আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা প্রত্যেকটি একটা একক বিহীন ভৌত রাশি। তাহলে একক বিহীন ভৌত রাশিটা বোঝাতে পারলাম, এককটা কেটে যায় আলটিমেট। এবার এর মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা হচ্ছে কোণ আর ঘনকোণ। কোণ আর ঘনকোণ কি, মানে ব্যাপারটা কি হয়, হয় না যে কিছু ব্যতিক্রম ঘটনা, দেখবে অনেকের হাত পা নেই, তারা অনেকে ভিক্ষা করছে, কিন্তু অনেকের হাত পা নেই, তারা দেখবে অ্যাথলেটিকে পার্টিসিপেট করছে। তো সেরকম ব্যতিক্রমও কিছু দেখা যায়, যেমন কোণ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ একটা দৈর্ঘ্য, ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তাহলে এর অনুপাত
সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আমরা একক ইউজ করি রেডিয়ান, আর ঘনকের ক্ষেত্রে ইউজ করি স্টেরেডিয়ান। এই দুটো ব্যতিক্রম মনে রাখবে। তোমার পরীক্ষা কোশ্চেন করবে যে এককবিহীন ভৌত রাশির একটি ব্যতিক্রম উদাহরণ দাও, কোন আর ঘনকের এক্সাম্পলটা মনে রাখবে। যারা হচ্ছে এককবিহীনের মতো দেখতে, বাট তাদের কিন্তু একক আছে, রেডিয়ান স্টেরেডিয়ান। কেন? কারণ কোণ মানে ধরো একটা বৃত্তের যে চাপ, এটাকে বলে বৃত্তচাপ। এই যে এই কোণ, এটা হচ্ছে তার কোণ। তাহলে এর ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ। আর এটা কি, এটাকে যদি আমি খুলে দিই তাহলে এটা লম্বা একটা স্ট্রেট লাইন হয়ে গেল। তার মানে এর দৈর্ঘ্য বা এর ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটোই দৈর্ঘ্য, তাহলে কেটে যাওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু কোণের একক ইউজ করি রেডিয়ান, আর এটা হচ্ছে স্টেরেডিয়ান। তারপরে দেখো আরও দুটো রাশি আছে। একটা হচ্ছে মৌলিক, মানে মেনলি ভৌত রাশিকে দুটো ভাবে ভাগ করি। একটা মৌলিক বা প্রাথমিক একক, একটা হচ্ছে লব্ধ একক। মৌলিক বা প্রাথমিক এককের মধ্যে তফাৎ হচ্ছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, মৌলিক আর মৌলিক আর লব্ধ, মৌলিক আর প্রাথমিক একক, এরা কারোর ওপর ডিপেন্ড নয়। এরা কারোর ওপর ডিপেন্ড নয়, বাট এরা তৈরি হয় কতগুলো মৌলিক রাশি নিয়ে। ব্যাপারটা বোঝাই। যেমন ধরো আমি বলি সময়, সময়ের একক কত? সেকেন্ড। এই এককটি কারোর উপরে নির্ভরশীল? উত্তর হচ্ছে না। আমি যদি বলি দূরত্ব, দূরত্বের একক কত? মিটার। বলতে পারলাম। এই মিটারও কি কারোর উপরে ডিপেন্ড? না। কিন্তু আমি যদি বলি এখন গতিবেগ, গতিবেগ মানে দূরত্ব বাই সময়। তাহলে গতিবেগের একক ডেফিনেটলি কী হবে? দূরত্বের একক বাই সময়ের একক। দূরত্বের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগের একক কী হয়? মিটার বাই সেকেন্ড। তাহলে গতিবেগের এককের মধ্যে দেখো দুটো প্রাথমিক একক হয়েছিল, একটা মিটার আর একটা সেকেন্ড। তার মানে গতিবেগ এই ফিজিক্যাল কোয়ান্টিটিটার একক ডেফিনেটলি দুটো প্রাথমিক এককের উপরে ডিপেন্ড করছে। এই ধরনের জিনিসপত্রকে লব্ধ বলবো। আর যারা কারোর উপরে ডিপেন্ড করে না, যেমন ভর, দূরত্ব, দৈর্ঘ্য, এগুলোকে আমরা মৌলিক একক বলবো। বুঝতে পারলাম? দেখবে বই এটাই বলবে যে সকল ভৌত রাশি একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, এবং যে রাশিগুলি এককের সাহায্যে অন্য সকল ভৌত রাশি একক গঠন করা যায় তাদেরকে মৌলিক বা প্রাথমিক বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটেকে মনে রাখবার চেষ্টা করবে। এই তিনটেকে কেন মনে রাখার চেষ্টা করবো আমি একটু পরে বলবো, সিজিএস যখন পড়বো তখন বলবো। দৈর্ঘ্য, ভর, সময় এটাকে প্রাথমিক বলে। আর লব্ধ হচ্ছে যে সকল ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক বা এককের সাহায্যে গঠিত হয়, তাকে আমরা লব্ধ বলি। যেমন দৈর্ঘ্যের একক দুবার গুণ করলে ক্ষেত্রফলের একক পাওয়া যায়, তাই ক্ষেত্রফলের একক হচ্ছে লব্ধ একক। বুঝতে পারলাম? যেমন বেগ, সরণ ইন্টু সময়। সরণ মানে কি? দূরত্ব বাই সময়, যেটা আমি অলরেডি এখানে ডিসকাস করছিলাম। এই যে দূরত্ব বাই সময়, তার মানে কি এটা একটা প্রাথমিক একক, এটাও একটা প্রাথমিক একক। মানে গতিবেগের একক দুটো প্রাথমিক এককের উপরে তৈরি হচ্ছে, যেটা আমি বলছিলাম। বুঝতে পারলাম? এইবার এককে প্রকাশ করবো দুটো সিস্টেম, মানে মেনলি আগে তিনটে সিস্টেম, মানে তিনটে সিস্টেম বলা যায়, বাট তিনটে আর এখন বলবো না। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। সিজিএস এর নামটা খুব ইন্টারেস্টিং। সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। ওকে। সেন্টিমিটার কিসের একক? দৈর্ঘ্য। গ্রাম কিসের একক? ভর। সেকেন্ড কিসের একক? সময়। দেখো এক্ষুনি আমি বলছিলাম এই তিনটাকে মনে রাখবে। কেন মনে রাখবে? আমি বলেছিলাম সিজিএসে লাগবে। দেখো সিজিএসের দৈর্ঘ্য, ভর, সময়ের একক দিয়ে এইগুলোকে নামকরণ করা হয়েছে। অর্থাৎ মানুষ যখন মানে শুরু করেছিল পরিমাপ, তিনটে জিনিস দিয়ে শুরু করেছিল। একটা হচ্ছে দৈর্ঘ্য, মাপামাপি করবার জন্য দৈর্ঘ্য, ওজন মাপার জন্য ভর, আর হচ্ছে সময় মাপার জন্য সেকেন্ড। বুঝতে পারলাম? এই তিনটে নিয়ে ইন্টারেস্টেড ছিল, তাই এইটা অনেক ওল্ডেস্ট একটা সিস্টেম, সিজিএস পদ্ধতি। বুঝতে পারলাম? এবার পরবর্তীকালে এই সিজিএসকেই রিপ্লেস করবে এমকেএস বলে একটা পদ্ধতি। এমকেএস পদ্ধতি, এম ফর হচ্ছে মিটার, কে ফর হচ্ছে কিলোগ্রাম, এস ফর হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার আবার কিসের একক? দৈর্ঘ্য, ভর, সময়। বুঝতে পারলাম? এই এমকেএস পদ্ধতিটা ছিল। এবার গল্পটা আসলো 1960 সালে। 1960 সালে এসআই ইউনিটকে তৈরি করা হবে। কীভাবে তৈরি করা হবে? 1960 সালে কী হবে? এসআই ইউনিটকে তৈরি করা হবে, এবং এমকেএস যে পদ্ধতিটা ছিল এর মধ্যে দেখো অলরেডি তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে সময়। এর সাথে আরও 4টি ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড করা হবে, 4টি ভৌত রাশিকে অ্যাড করা হবে, এবং তাদের এককে অ্যাড করা হবে। এই নিয়ে টোটাল 7খানা এসআই ইউনিটকে বিল্ড করা হবে। টোটাল কটা? 7খানা। দেখাচ্ছি দেখো। দৈর্ঘ্য, ভর, সময় রয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য, এই 4টেকে দেখো অ্যাড করা হয়েছে টেবিলে। বুঝতে পারলাম? এই 4টের একক, ক্যান্ডেলা, এগুলো তৈরি করা হচ্ছে। তাহলে এই 4টাকে বাদ দিয়ে আগে কী ছিল? এমকেএস। পরবর্তীকালে এটাকে নতুন করে তৈরি করা হয়েছে। তাহলে পরীক্ষা তোমার কিন্তু কোশ্চেন করবে 7খানা এসআই ইউনিটের নাম কি? বলতে হবে। দৈর্ঘ্য, ভর, সময় এরকম করে বলতে হবে, এবং তার ইউনিটগুলো মিটার, কিলোগ্রাম, ভর, সেকেন্ড, অ্যাম্পিয়ার, তাপমাত্রা, কেলভিন, দীপন প্রাবল্য, ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ, মোল। বলতে পারলাম? এবার দেখবে এখানে একটা কোশ্চেন বলবে পরিপূরক একক। এসআই পদ্ধতিতে আর দুটো একক আছে, কোণ আর ঘনকোণ। অলরেডি আমরা এখানে ডিসকাস করছিলাম কোণ ঘনকোণটা। তো বলছে এই দুটো একককে একে অপরের পরিপূরক বলা হয়। হ্যাঁ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে একই রকম। পরিপূরক মানে হচ্ছে একই রকম। এবার দেখবে এখানে একটা টেবিল আছে, যে টেবিলে আয়তনের এসআই পদ্ধতিতে কতগুলো লব্ধ একক মানে যারা অলরেডি প্রাথমিক একক দিয়ে তৈরি হয়েছে। তাহলে তাদের একক ঘনমিটার, তার সংকেত কি? মিটার কিউব। বল হচ্ছে নিউটন, সংকেত হচ্ছে এন। শক্তি ও কার্য জুল, সংকেত হচ্ছে জে। এরকম করে দেখো প্রত্যেকটা সংকেত দেওয়া আছে, আর ইউনিটগুলোর নাম দেওয়া আছে। হ্যাঁ, এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ সব কিছু আমরা বানাতে পারবো না। কেন বানাতে পারবো না? কারণ এগুলো কিছু কিছু কনসেপ্ট আমরা ক্লাস 10 গিয়ে পড়বো। যেমন রোধ ক্লাস 10 পড়বো। গাঢ়ত্ব মানে তো এটা তাও জানা, গাঢ়ত্ব, ত্বরণ, তড়িৎ, বিভব, এটা হচ্ছে ক্লাস 10 টপিক। তড়িৎ আদান ক্লাস 10 টপিক।
কম্পাঙ্ক হচ্ছে এই ক্লাস 9-এর একদম লাস্টের চ্যাপ্টার শব্দতে গিয়ে পারবো কম্পাঙ্ক। হ্যাঁ, ভরবেগ মানে ভর ইন্টু গতিবেগ। হ্যাঁ, যাই হোক এই টেবিলগুলোকে একটু মনে রাখতে হবে, আর কিছুই নয়। এবার আসে একটা পদ্ধতি, মেট্রিক পদ্ধতি। দেখবে আমরা এখন একটা নতুন পদ্ধতি নিয়ে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। কেন? মেট্রিক পদ্ধতি হচ্ছে এমন পদ্ধতি, এবং এটা একটা সুবিধাজনক পদ্ধতি, এটা আমরা পরের দিন ডিসকাস করবো, আজকে এইটুকুই থাকবে। মেট্রিক পদ্ধতি জিনিসটা কি? সিজিএস এবং এসআই পদ্ধতি দুটোকে যখন আমরা মিলিয়ে দিই, মিলিয়ে যে পদ্ধতি পাই সেটাকে আমরা মেট্রিক বা দশমিক পদ্ধতি বলে থাকি। মেট্রিক বা দশমিক পদ্ধতি বলে থাকি। একটা উদাহরণ দিয়ে বলাই, ছোটবেলায় তোমরা একটা টেবিল পড়েছিলে নাকি জানি না, মনে নেই, আমি তো পড়েছিলাম। টেবিলটায় লেখা থাকতো মিটার, আবার তলায় লেখা থাকতো সেন্টিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এরকম লেখা থাকতো, এবং ওপরে গিয়ে এটা ইনক্রিজ হতো, মনে আছে? একটা দৈর্ঘ্যের টেবিল ছিল, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টিমিলি। ওগুলো হচ্ছে মেট্রিক পদ্ধতির মধ্যে আসে। মেট্রিক পদ্ধতি মানে তুমি তলারটা দেখো সেন্টিমিটার, মানে কি তলাটা সিজিএস, আর এখান দিয়ে কি হচ্ছে এসআই, তাহলে সিজিএস আর এসআই এর মধ্যে রিলেশন বের করছো, এবং দেখবে তুমি ওপরে যত যেতে 10 দিয়ে গুণ করতে, তলায় গেলে কি করতে 10 দিয়ে ভাগ করতে। তার মানে কি একটা দশমিকে আসছে না, ব্যাপারটা দশমিকে রিপ্রেজেন্ট হচ্ছে না, মিটার তো একটা এসআই, এসআই থেকে তলায় গেলে কি 10 দিয়ে ভাগ হচ্ছে, 100 দিয়ে ভাগ হচ্ছে, করে যাচ্ছে, তার মানে কি এটা একটা দশমিকে আসছে, তাই তো? তাই জন্য এটাকে অনেক সময় আমরা দশমিক পদ্ধতি হিসেবেও জানি। এই যে মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি, দেখবে এখানে টেবিলগুলো আছে, এই যে টেবিলগুলো কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টিমিটার, এটা বলার কিছু নেই, এগুলো ছোটবেলায় পড়েছিলে, জানি ভুলে গেছো, আমিও ভুলে গেছিলাম, আমিও একটু দেখে নিই ব্যাপারটা। আচ্ছা, তো এই এই 20টা কোশ্চেন পড়া থাকবে।